সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য সম্পর্কে জানব। তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে স্বল্পকালীন ভারসাম্য সেটা দেখা যায় প্রতি বছরই আসে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার জানার আগে আমরা জানি যে বাজার জিনিসটা কি। বাজার হচ্ছে আসলে নর্মাল অর্থে হয়তো আমরা একটা ক্রেতা বিক্রেতার সমাগম সহ একটা জায়গা বা স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতি ভাষায় কিন্তু বাজারটা সেরকম না। অর্থনীতি ভাষায় বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, মানে একটা নির্দিষ্ট যেমন হাট বসছে, বাজার বসছে, এরকম কিছু না। অর্থনীতি বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দর কষাকষি বা প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্ধারিত দামে বিক্রি করা হয়। যেমন আমরা বলতে পারি স্বর্ণের বাজার বলতে পারি, হ্যাঁ, তারপর শেয়ার বাজার ইত্যাদি যে কোনো বাজারের কথা আমরা বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান না, বরং একটা দ্রব্যকে বোঝাবে যেখানে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক দর কষাকষি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় করা হয়। তো সেই বাজারটা আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা আরেকদিন সেটা নিয়ে আলাপ করবো। আজকে আমরা সেই বাজার অনেক অনেক ধরনের হতে পারে বাজার। তো সেখানে প্রতিযোগিতামূলক বাজার হতে পারে, আবার একচেটিয়ামূলক বাজার, এরকম। তো আমরা আজকে পড়বো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে জানবো। সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা কাকে বলে। অর্থাৎ এখানে দেখো আমি লিখে দিয়েছি যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতার বিরাজ করে। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা, ক্রেতাও বেশি থাকবে বিক্রেতাও বেশি থাকবে, অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতা অবস্থা বিরাজ করবে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আবার কতগুলি শর্ত রয়েছে, যেমন এই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। আমরা অনেক বাজার দেখি যেখানে একজন মাত্র ক্রেতা অনেক বিক্রেতা থাকে, অনেক বিক্রেতা একজন মাত্র ক্রেতা থাকে, এরকম হয়ে থাকে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা পারফেক্ট কম্পিটিশন, সেখানে তোমার ক্রেতাও বেশি থাকবে বিক্রেতাও বেশি থাকবে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। বাজারের সমজাতীয় পণ্য বিদ্যমান, সমজাতীয় বলতে একই রকম, হোমোজেনিয়াস। যেমন যদি সেটা স্বর্ণের বাজার হয় তাহলে সবই স্বর্ণের বাজার থাকবে, ঘুড়ির বাজার হলে ঘুড়ি, এরকম দু তিন রকমের বাজার থাকবে না। কৃষি গুডস থাকলে, এগ্রিকালচারাল গুডস হলে সেটা এগ্রিকালচারাল গুডসই হবে, এরকম সমজাতীয় পণ্য থাকবে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে, অর্থাৎ ক্রেতাও জানবে বাজারের অবস্থা কীরকম, বিক্রেতাও জানবে বাজার সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান থাকবে, ধারণা থাকবে, তাদের আচরণটা যুক্তিশীল থাকবে, রেশনাল থাকবে। উৎপাদনের যে উপাদানসমূহ আছে সেগুলো সম্পূর্ণ গতিশীল থাকবে, অর্থাৎ শ্রমটা এই জায়গা থেকে ওই জায়গায় শিফট করতে পারবে, তারপর পুঁজিটা শিফট করতে পারে, এরকম মূলধন শিফট করতে পারে। অর্থাৎ উপাদানের যে উপাদানসমূহ আছে সেগুলো সম্পূর্ণরূপে গতিশীল থাকবে। বাজারে যে পণ্যের দামটা আছে সেটা কিন্তু স্থির থাকবে, অর্থাৎ অন্য বাজারে কিন্তু দামটা নির্ধারণ করা হয়। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে দামটা অলরেডি নির্ধারণ করা থাকে, মনে থাকবে দামটা অলরেডি নির্ধারণ করা থাকে, যার জন্য দাম রেখা, এমআর রেখা এবং এআর রেখা সবই ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়ে থাকে। অর্থাৎ যেটা দাম রেখা সেটাই গড়ায় রেখা, সেটাই প্রান্তিক আয় রেখা। আমরা এআর মানে কি অ্যাভারেজ রেভিনিউ বা গড়ায়, এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। তো এখন গড়ায় কোনটা? গড়ায় হচ্ছে সব প্রোডাকশানে পুরোটার উৎপাদনের যে আয়টা হয়ে থাকে, প্রোডাকশানের যে আয়টা হয়ে থাকে সেটাকে যখন আমি পরিমাণ বা কোয়ান্টিটি দিয়ে ভাগ করবো তখন যেটা হবে সেটা হবে গড়ায়। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা প্রত্যেকটার আয়, ঠিক আছে। আর প্রান্তিক আয় হচ্ছে প্রত্যেকটা দ্রব্যের থেকে প্রাপ্ত আয়, এটা হচ্ছে এআর বা গড়ায়। আর প্রান্তিক আয় যেটা সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি 10টা আছে, 11টা যদি আমি সেল করি, 11টা থেকে যে আয়টা হবে, অতিরিক্ত যে আয়টা আছে তার থেকে অতিরিক্ত যে আয়টা হবে সেটা হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ, এমআর অথবা প্রান্তিক আয়। তো এখানে বলা হয়েছে বাজারে পণ্যের দামে যেটা থাকবে সেটা স্থির থাকবে, একমাত্র মনে রাখবে একমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দামটা স্থির থাকে, এবং স্থির থাকে বলে এখানে দাম রেখা, গড়ায় এবং প্রান্তিক আয় রেখা একই রেখায় তিনটে ইন্ডিকেট করে, একই এবং ওই রেখাটা OX বা ভূমি অক্ষের সাথে সমান্তরাল থাকে। আচ্ছা, যাই হোক,
তো আমরা জানি যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা, সেটা সেই বাজারে যে কোনো বাজারেরই আসলে মেইন উদ্দেশ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ। সে চায় যে তার প্রফিট কতটা বেশি হতে পারে, যে কোনো ফার্মই চায় তার মুনাফাটা সর্বোচ্চ হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে স্বল্পকালে একটা ফার্ম ইচ্ছা করলেই তার কাম্য যে মুনাফা স্তর সেখানে অনেক সময় পৌঁছাতে নাও পারে। কারণ আমরা জানি স্বল্পকালে পণ্যের মানে যে উপকরণের সে এগুলি চেঞ্জ করা যায় না। স্বল্পকালে কি করা যায় না, স্বল্পকালে আমরা জানি যে ফার্মের যেই ব্যয় আছে সেটা অনেক সময় মানে চেঞ্জ করা যায় না। শুধুমাত্র স্থির উপকরণের পরিমাণ পরিবর্তন করা সম্ভব হয় না। যে উপকরণটা ফিক্সড, আমরা জানি খরচটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ফিক্সড খরচ, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ, একটা হচ্ছে স্থির খরচ। তো স্বল্পকালে স্থির খরচের তো আর পরিবর্তন করা যায় না। স্থির খরচের পরিবর্তন করা যায় না বলেই তাকে স্থির খরচটা লস হলেও বহন করতে হয়, প্রফিট হলেও বহন করতে হয়, অতিরিক্ত প্রফিট হলেও বহন করতে হয়। যার কারণে অনেক সময় সে তার মানে আকাঙ্ক্ষার যে স্তর সেই সর্বোচ্চ স্তর নাও পৌঁছাতে পারে। তো স্বল্পকালে যেহেতু সে এই স্থির খরচটা তাকে বহন করতে হয়, সেই জন্য সে কী করতে পারে না, সে শুধুমাত্র কী করে তার উৎপাদনে ব্যবহৃত যে উপকরণগুলি আছে সেই উপকরণটা বৃদ্ধি অথবা হ্রাস করতে পারে। বৃদ্ধি বা হ্রাস করে সে তার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। অনেক সময় যদি তার প্রফিটটা বা আয়টা অনেক বেশি হয়ে থাকে, অস্বাভাবিক কোনো মুনাফা হয়ে থাকে, তখন সে কি অ্যাবনর্মাল প্রফিট হয়, তখন ওই অ্যাবনর্মাল প্রফিটের ক্ষেত্রে সে প্রয়োজন মনে করলে তার উপকরণটা বৃদ্ধি করতে পারে। আবার অনেক সময় লোকসান হয়ে থাকে। এখন লোকসানের সময় সে অবভিয়াসলি তার উপকরণের যে নিয়োগটা সেটা হ্রাস করে দেবে। এইভাবে করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সে নানানভাবে তার কাজের মাধ্যমে বায়াস্ট করে বা কাজের মাধ্যমে সে কী করতে পারে, মানে কি বলবো, প্রভাবিত করতে পারে। প্রভাবিত করে সে তার উৎপাদন বাড়াতে বা কমাতে পারে এবং আয়টা বাড়াতে বা কমাতে পারে। তাহলে আমরা জানি কি স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে স্থির উপকরণ যেহেতু পরিবর্তন করা যায় না, সেহেতু এখানে সবসময় সর্বোচ্চ মুনাফা নাও হতে পারে। এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের মুনাফা হতে পারে। এখানে স্বাভাবিক মুনাফাটাই আসলে হয়ে থাকে। দীর্ঘকালে কিন্তু স্বাভাবিক মুনাফা হয়ে থাকে। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা হতে পারে, অস্বাভাবিক হতে পারে, লস বা ক্ষতি হতে পারে। তো আমরা যে কোনো বাজারে, শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার না, যে কোনো বাজারে স্বল্পকালীন ভারসাম্যের শর্ত দুটি একদম স্পষ্ট করে মনে রাখবে। স্বল্পকালীন ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। একটা প্রয়োজনীয়, এটা লাগবেই, আর পর্যাপ্তটা হচ্ছে এইটা না হলে ওইটা ফ্রুটফুল বা ওইটা কার্যকরী হবে না। তো প্রয়োজনীয় শর্তটা কি, এমসি সমান এমআর। তোমরা ইতিমধ্যে যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, ইতিমধ্যে তোমরা জেনেছো এমসি মানে কি, মার্জিনাল কস্ট অথবা প্রান্তিক ব্যয়, আর মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। এখন প্রান্তিক ব্যয়টা কি, প্রান্তিক ব্যয়টা হচ্ছে অতিরিক্ত একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয়টা হয়ে থাকে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে এখানে আমার শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় যা হবে প্রান্তিক আয়ও তা হতে হবে। অর্থাৎ আমি অতিরিক্ত এক একক উৎপাদনে যে পরিমাণ ব্যয় করে থাকি, ঠিকই আমার অতিরিক্ত ওই উৎপাদনের যে অতিরিক্ত এককটা সেটা থেকে যে আয় আসবে সেটা আমার ব্যয়ের সমান হতে হবে। যদি আমি 11 নম্বর উপকরণ বা উৎপাদন থেকে আমি 10 টাকা ব্যয় করে থাকি, 10 টাকা গড় ব্যয় বা প্রান্তিক ব্যয় করে থাকি, সেখান থেকে আমার ইনকামও কিন্তু 10 টাকা আসতে হবে, আয়টাও 10 টাকা আসতে হবে। অর্থাৎ আমার প্রথম এবং প্রথম যেই শর্তটা সেটা হচ্ছে আমার প্রয়োজনীয় শর্ত, যেটা হচ্ছে এমসি সমান এমআর হতেই হবে। সেকেন্ড শর্তটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, যেখানে বলা হয়েছে যে আমাদের যে ভারসাম্য বিন্দু, হ্যাঁ, ভারসাম্য যে বিন্দু, সেই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। তোমরা ইতিমধ্যে জানো এমসি রেখা কীরকম, এমআর রেখা কীরকম, সেটা নিশ্চয়ই তোমরা জানো। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমি প্রথমেই বলেছি এমআর রেখাটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল। এমসি রেখাটা তোমরা জানো ইংরেজি ইউ শেপের মতন, ঠিক আছে, আরেকদিন ওটা নিয়ে আমরা কথা বলবো। তো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। এমসি রেখার ঢাল যেটা, ঠিক আছে, স্লোপ, সেটা কিন্তু এমআর রেখার চেয়ে বেশি হবে। এমসি রেখার মধ্যে যে পরিবর্তনের হার সেটা এমআর রেখার পরিবর্তনের হারের চেয়ে বেশি হবে। এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের শর্ত দুটি, একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি সমান এমআর, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি সমান এমসি
এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে এবং এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে, এমসি রেখার পরিবর্তনের হার এমআর রেখার পরিবর্তনের হারের চেয়ে বেশি হবে। তো এইভাবে দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে স্বল্পকালীন ভারসাম্য, সেখানে আমরা তিনটে অবস্থা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের লস হতে পারে, আমাদের স্বাভাবিক একটা মুনাফা হইতে পারে, অস্বাভাবিক মুনাফা হইতে পারে এবং আমাদের লসও হইতে পারে। তো তিনটে অবস্থায় এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের স্বল্পকালীন ভারসাম্যের অর্থ হচ্ছে কি অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং লসও হইতে পারে। আর এই তিনটেই আমাদের কৃষির উপর নির্ভর করবে, গড় ব্যয়ের উপর নির্ভর করবে। তো এই কারণে আমরা দেখি যে এখানে তিনটি অবস্থার সম্মুখীন হয়। এক হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কি হবে, এমসি সমান, এই ক্ষেত্রে হয় পি সমান এসি, অর্থাৎ প্রাইস এবং গড় ব্যয় দুটা সমান হয়। মানে পণ্যের তো এমনিতে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের বা দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে, দ্রব্যের যেই দামটা নির্ধারণ করে দেওয়া থাকে সেই দাম এবং গড় ব্যয়টা স্বাভাবিক মুনাফায় সমান থাকে। দুই হচ্ছে তোমাদের অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা বলতে পারো, অতিরিক্ত মুনাফা। এক্ষেত্রে দেখা যায় যে প্রাইসটা কি হয়, গড় ব্যয়ের চেয়ে বেশি হয়। প্রাইসটা কি হয়, গড় ব্যয়ের চেয়ে বেশি হয়। প্রাইসটা হচ্ছে নির্ধারিত দামটা এবং নির্ধারিত দামটাই হচ্ছে গড় এবং প্রান্তিকা। তাহলে গড় ব্যয়ের চেয়ে যদি গড় আয় প্রান্তিকায় বেশি হয় তাহলে অবশ্যই সেটা অস্বাভাবিক মুনাফা হবে। 3 নম্বর হতে পারে লোকসান বা ক্ষতি, লোকসান বা ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে হতে পারে পি ইজ লেস দেন এসি, অর্থাৎ দ্রব্যের দামটা গড় ব্যয়ের চেয়ে কম হবে। এখন দ্রব্যের দামটা গড় ব্যয়ের চেয়ে কম হবে মানে কি, দ্রব্যের দামটাই তো আমাদের গড় আয় প্রান্তিকায়। তো এক্ষেত্রে দেখা যায় যে গড় ব্যয়ের চেয়ে গড় আয় যদি কম হয় অবশ্যই সেটা আমাদের জন্য লস হবে এবং এই কারণে আমরা দেখি যে সেই সময় আসলে কি হয়, ফার্মটি ক্ষতির সম্মুখীন হয়। তো ক্ষতির সম্মুখীন হলেও এক্ষেত্রে ফার্ম তার উৎপাদন চালিয়ে যায় যে আবার যদি লসটা কাটিয়ে উঠতে পারে সেজন্য। তো এখন আমরা এই তিনটি অবস্থাকে আমরা কি করব, চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা দেখালাম যে স্বাভাবিক মুনাফা কিভাবে হয়। হ্যাঁ, স্বাভাবিক মুনাফা হচ্ছে, স্বাভাবিক মুনাফার চিত্রটাই আমরা দেখাই। আমরা জানি, ভালো করে দেখো, ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। এখন এই অক্ষে আমরা দাম ধরবো এবং পি বা এসি যেটাই বলো এই অক্ষে আমরা সেটা ধরবো। পিতে হচ্ছে তোমার দাম, এসিতে হচ্ছে গড় ব্যয়। এখানে গড় ব্যয় বলো, এমসি বলো, সব ব্যয়। এখানে এই পাশে আমরা ধরবো দাম অথবা ব্যয়। আর ও এক্স অক্ষে আমরা ধরবো কি উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ। এই পাশে আমরা ধরবো উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ। আমরা জানি এই বাজারে দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে, অর্থাৎ ওপি। দ্রব্যের দামটা কি ওপি। এখন দামটা ওপি, যার কারণে আমাদের দামটা যেহেতু নির্ধারণ করে দেওয়া থাকে সেজন্য এই বাজারে গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখাটাই হচ্ছে দাম রেখা। ঠিক আছে, এখানে অর্থাৎ তুমি যতগুলি উৎপাদন করো, তোমার 10টার জন্য যদি 100 টাকা খরচ হয় তাহলে সেখানে 10 টাকা গড়ায়। আবার 11টা আমি উৎপাদন করতে গেলে যদি 110 টাকা খরচ হয় সেখানেও আমার গড়ায় 10 এবং প্রান্তিক আয়ও 10। এক্ষেত্রে আমার যে দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটাই হচ্ছে আমার গড় আয় এবং প্রান্তিক আয়। এখন দেখো এই বাজারে আমাদের দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে এমসি সমান এমআর হবে। ঠিক আছে, আমাদের ভারসাম্য বিন্দুতে এমসি সমান এমআর হবে। এমসি সমান কি হবে, এমআর হবে। তো আমাদের প্রথমে আমরা দেখো গড় ব্যয় রেখা, এটা হচ্ছে আমাদের গড় ব্যয় রেখা, এসি রেখা। এসি রেখাটা আমাদের কি গড় ব্যয় রেখা। এসি রেখাটা ইংরেজি ইউ শেপের মতন। এখন যেই বিন্দুতে এসি এবং এমআর একত্রিত হয় সেটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে আমাদের এসি এবং এমআর, দেখো এই এমআর রেখা এবং এসি রেখা এক হলো, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখানে আমাদের উৎপাদনের পরিমাণ, তাহলে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ
ভারসাম্য দামটা হচ্ছে আমাদের ওপি। ঠিক আছে, এখন আমরা জানি যে আমাদের প্রথম শর্ত হলো এমসি সমান এমআর হতে হবে। আমাদের যে প্রয়োজনীয় শর্ত সেটা হচ্ছে এমসি সমান এমআর। এই বিন্দুতে এমসি এবং এমআর দুটোই একত্রিত হয়েছে। দেখো এটা এমআর রেখা, এটা এসি রেখা। এখন এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে কেটে উপরে ছেদ করবে। দেখো এই হচ্ছে এমসি। ঠিক আছে, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে দেখো আমাদের পি সমান এসি হয়েছে। ঠিক আছে, এই এই এখানে তোমরা ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের এসি রেখাটা, ঠিক আছে, এসি রেখাটা এমসি রেখা, এসি এটা এবং এমসি রেখাটা এমআর রেখাকে ছেদ করে নিচ থেকে ছেদ করে উপরে উঠে গেছে। ঠিক আছে, এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠে গেছে ভারসাম্য বিন্দুতে। ভারসাম্য বিন্দু কোথায়? ভারসাম্য বিন্দু হচ্ছে যেখানে এসি এবং এআর একত্রিত হয়েছে, বা এসি এবং এমআর এমসি এবং এমআর একত্রিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। আমাদের এই ক্ষেত্রে দেখো প্রথম শর্ত আমাদের পূরণ হয়েছে, এমসি সমান এমআর হয়েছে। দ্বিতীয় শর্ত ছিল এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। এমসি এর ঢালটা এমআর এর ঢালের চেয়ে বেশি হয়েছে এবং এমসি এর পরিবর্তনের হার এমআর এর পরিবর্তনের হারের চেয়ে বেশি হয়েছে। এখানে এমআর এর কোনো পরিবর্তনই নেই, সে ভূমি অক্ষের সাথে সমান্তরাল। বাট এমসি রেখাটা দেখো প্রথম দিকে কম ছিল, ধীরে ধীরে এখানে এসে একটা ভারসাম্য অবস্থায় এসে ধীরে ধীরে সেটা আবার বেড়ে গেছে, তার পরিবর্তন হারটা এমআর এর চেয়ে বেশি হয়েছে। তাহলে দেখা গেছে যে এখানে যদি আমরা তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাই, অনেক সময় তোমাদেরকে প্রশ্নে দিয়ে দেওয়া হয় যে গড় আয় হচ্ছে 10 টাকা, নির্ধারিত দামটা হচ্ছে 10, উৎপাদনের পরিমাণ হচ্ছে 100, তখন তোমরা কীভাবে করবা? এখানে যেমন আমরা জানি আমাদের ও কিউ হচ্ছে আমাদের কি, আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ। এখন আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ এবং আমাদের ভারসাম্য যে দাম সেটা হচ্ছে ওপি। তাহলে আমাদের এখানে আয়টা কিভাবে হবে? আমাদের এই উৎপাদনের পরিমাণের সাথে যদি আমি প্রাইসটাকে পূরণ করি তাহলে আমার গড়, এই ওপিটাই হচ্ছে আমার গড় ব্যয়। ঠিক আছে, এক একটার জন্য আমার ব্যয়, একটার জন্য ব্যয়, অর্থাৎ আমি যদি ধরি যে এখানে আমি 100 ইউনিট উৎপাদন করব, প্রতিটা ইউনিটের দাম আমি 10 টাকা বেঁধে দিছি। হ্যাঁ, এই 10 টাকাটা ধরো আমার এসি বা গড় ব্যয়, 10 টাকাটা হচ্ছে আমার গড় ব্যয়, আর 100 টাকাটা হচ্ছে আমার উৎপাদনের পরিমাণ। এখন আমি এখান থেকে যদি আমি মোট ব্যয় বের করতে যাই, টিসি বা টোটাল কস্ট বের করতে যাই, তাহলে আমার কি করতে হবে? উৎপাদনের পরিমাণকে গড় ব্যয় দিয়ে পূরণ করতে হবে। তাহলে কি আসে? ও কিউ ই পি। ঠিক আছে, আর এখানে যদি আমি আয় বের করতে যাই, এটাই কিন্তু আমার এই যে এটাই আমার আয়, ও আরটাই আমার, এই 10 টাকা আমার শুধু এসি না, আমার এ আরও। ঠিক আছে, গড় আয়ও, গড় আয়। এখন আমি যদি বের করি আমার গড় আয় কত, আমার টোটাল আয় কত। ঠিক আছে, টোটাল আয়, তাহলে আমার কি হতে হবে? উৎপাদনের পরিমাণ দিয়ে গড় আয়টাকে পূরণ করতে হবে। আর উৎপাদনের পরিমাণ কি? ও কিউ পূরণ গড় আয় হচ্ছে আমার ওপি। তাহলে আমার সে একই রকমই আসে। এক্ষেত্রে আমি যদি প্রফিট বের করি, প্রফিটটা হচ্ছে আমার কি? টিআর মাইনাস টিসি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যেটা থাকে। তাহলে টিআরও হচ্ছে আমার ও কিউ ই পি মাইনাস ও কিউ ই পি, দুটাই কিন্তু আমার সমান। তাহলে এখানে আমাকে বুঝতে হবে কি এটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফা, এখানে আমার কোনো লস নেই। ঠিক আছে, এখানে আমার যা গড়ায়, অর্থাৎ এখানে আমার প্রাইস ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এমসি ইকুয়াল টু টি আর ইকুয়াল টু টিসি, মানে সব সমান। এটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফা। তাহলে স্বাভাবিক মুনাফা আমরা কি দেখি? যে আমাদের যেহেতু দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, আমাদের প্রথম শর্ত এমসি, এখানে এসে আমাদের এমসি এসি এম আর এ আর সবাই সমান হবে। অর্থাৎ দেখো ভারসাম্য বিন্দু যেটা ই বিন্দু, বিন্দুতে এমসি সমান এম আর সমান এসি সমান এ আর সব সমান। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মুনাফা। তাহলে এই চিত্রটা তোমাদেরকে দেখানোর কি কোনো দরকার আছে? এবার আমরা দেখাই আমাদের লসের সময় কি হবে, লসটা দেখাই। হ্যাঁ, বা অস্বাভাবিক মুনাফাটাই দেখাই। অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা মানে কি? মুনাফাটা অতিরিক্ত, আমাদের আয়ের চেয়ে ব্যয়ের চেয়ে আয়টা অনেক বেশি। ঠিক আছে, এখন সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সেম চিত্র, ভূমি অক্ষে ও এক্স, এ অক্ষে ও ওয়াই। এ অক্ষে আমরা ধরলাম উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ, এ অর্থে আমরা ধরলাম দাম এবং ব্যয়।
আমরা জানি আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে, ঠিক আছে। দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে বলে এটাই AR রেখা, এটাই MR রেখা। আমরা জানি অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে P ইজ গ্রেটার দেন AC, ঠিক আছে। দামটা হবে AC মানে গড় যে ব্যয়টা সেটা চেয়ে দামটা আমাদের বেশি থাকবে। তাহলে অবভিয়াসলি আমার গড় ব্যয় রেখা প্রথমবার স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড় ব্যয় রেখা আমার এরকম ছিল। এখন তোমরা এক কাজ করতে পারবো, গড় ব্যয় রেখাটা এরকম করে আঁকবা, এসির নিচে থাকবে। গড় ব্যয় রেখা কি এই পি এর নিচে থাকবে, ঠিক আছে। এখন আমরা এই এমসি রেখাটা আমরা জানি কি প্রয়োজনীয়, আমাদের যে প্রয়োজনীয় শর্ত সেখানে আমাদের ছিল যে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করবে, যে এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে এবং এমসি সমান এমআর হইলে আমাদের ভারসাম্য অবস্থা তৈরি হবে। এখন দেখো এমসি অলওয়েজ এসি রেখার শেষ বিন্দুকে কেটে উপর উঠে। এসি রেখার মিনিমাম বিন্দু হচ্ছে এটা, শেষ বিন্দু হচ্ছে এটা। এখন এমসি রেখাটা এসি রেখার এইভাবে করে উপর উঠলো। এমসি এবং এমআর কোথায় এখন তোমরা এখানে এসে সব সময় তোমরা একটা ভুল করো, যেটা একটা মেজর ভুল। তোমরা সবসময় কি করো যে এসি এবং এমসি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে তোমরা ভারসাম্য বিন্দু বলো, বাট এসি এবং এমসি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কিন্তু ভারসাম্য বিন্দু না। যেখানে এমসি এই এমসি এবং এমআর একত্রিত হবে যে বিন্দুতে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন এমসি এবং এমআর একত্রিত হয়েছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। এই বিন্দুতে এমসি এবং এমআর একত্রিত হয়েছে এবং এখানে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণটা নির্ধারিত হয়েছে। এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য বিন্দুটাকে আমরা যখন উৎপাদনের পরিমাণ নিয়ে আসি তখন যেখানে এসির সাথে আমাদের ছেদ করে সেটা হচ্ছে আমাদের গড় ব্যয়। এসির সাথে ছেদ করছে, এসি রেখা হচ্ছে এটা, এটার সাথে ছেদ করে এখানে আসছে। দেখো আমরা এটাকে টি ধরতে পারি, ঠিক আছে। আমাদের ভালো করে খেয়াল করো, এখানে প্রয়োজনীয় শর্ত ছিল এমসি সমান যেখানে এমআর হবে, এমসি এবং এই এমআর রেখা হচ্ছে এই রেখাটা, দুটা মিলিত হয়েছে এই বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য বিন্দুটাকে আমরা নিচে নামাই নিয়ে আসতে ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাবো। সেটা যখন আমাদের গড় ব্যয় রেখা এসি রেখার সাথে যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে আমাদের গড় ব্যয়। এখন এই ক্ষেত্রে দেখো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু যেখানে এমসি সমান এমআর, ঠিক আছে। এখন এসি আমরা আমাদের কি বের করব? মোট যে ব্যয় সেটা বের করব। আমাদের গড় ব্যয় হচ্ছে কত? এসি সমান ওটি, যে এসি বিন্দু এ দেখো এসি রেখার সাথে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা এসি সমান ওটি অথবা কিউ এফ, ঠিক আছে, ওটি বা কিউ এফ। এখন টিসি কি? টিসি হচ্ছে এসি ইন্টু কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ। তাহলে এসি হচ্ছে ওটি অথবা কিউ এফ ইন্টু কোয়ান্টিটি হচ্ছে ও কিউ। তাহলে আমাদের টিসি কি আসে? ও কিউ এফ টি, এফ টি। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যয়। আমাদের কি হয়েছে? এটা হচ্ছে টোটাল ব্যয়। এখন দেখো আমাদের গড় আয়, যেটা গড় আয় হচ্ছে আমাদের যেটা এআর তো আমাদের দেয়াই আছে ও পি অথবা কিউ ইউ অথবা কিউ ই, এটা হচ্ছে আমাদের এআর, ঠিক আছে। আমরা যদি এখন টোটাল রেভিনিউ বা মোট আয় বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এআর ইন্টু কোয়ান্টিটির পরিমাণ। আমাদের এআর হচ্ছে ও পি অথবা কিউ ই ইন্টু কোয়ান্টিটি হচ্ছে ও কিউ। তাহলে আমাদের টোটাল কি আসে? ও পি ই কিউ, ও পি ই কিউ। এটা হচ্ছে আমাদের মোট আয়। টি আর মানে কি? মোট আয়। আর টিসি মানে কি? মোট ব্যয়। আর আমাদের প্রফিট বের করতে হবে কিভাবে? আমরা যখন লাভ বের করব, লাভ বা প্রফিট বের করব, এটাকে আমরা লাভ বা প্রফিট বলতে পারি, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে টি আর মাইনাস টিসি। এখন দেখো আমার টি আর আসছে কি? ও পি ই কিউ, ও পি ই কিউ। আমার মোট ব্যয় কত আসছে? ও কিউ এফ টি। তাহলে কতটুকু আসে? এই অংশটা হচ্ছে আমার মুনাফা অংশ। দেখো আমার উৎপাদনে আমার আয় হয়েছে ও পি ই কিউ আর আমার ব্যয় হয়েছে কি? মোট ব্যয় হয়েছে ও টি এফ কিউ। তাহলে আমাদের আয় বা মুনাফা কি হয়েছে? টি পি ই এফ, টি পি ই
এফ, এটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। বুঝছো? তাহলে কি হলো, আমাদের উৎপাদনের মোট যে ব্যয় সেটা হচ্ছে আমাদের এসি ইন্টু আমাদের ও কিউ, এই দুটো পূরণ করলে যেটা পাই আমাদের আয় থেকে, মোট আয় থেকে এই ব্যয়ের অংশটা বিয়োগ করলে যে অংশটা আসে সেটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিনা। তারপরে দেখো আমাদের লসের ব্যাপারটা দেখো, এই বাজারে কিন্তু লস বা ক্ষতি হয়, ঠিক আছে, ক্ষতিও হতে পারে। ক্ষতিটা কিভাবে হবে দেখো, ক্ষতি বা লস, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আয়টা ব্যয়ের চেয়ে কী হবে, বেশি হবে। তো আবার সেম জিনিস দেখো, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ, এই অক্ষে আমরা ধরলাম উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে। এই অক্ষে আমরা ধরলাম দাম, ব্যয় ইত্যাদি। তো আমরা জানি আমাদের এই বাজারে দ্রব্যের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে। দ্রব্যের দামটা হচ্ছে ওপি, যেটা আয় গড় আয় রেখা, এবং যেটা প্রান্তিক আয়। আমাদের ক্ষতির সময় আমরা জানি যে আমাদের আয়টা কম থাকে, ব্যয়টা বেশি থাকে। তো যেহেতু ব্যয়টা বেশি থাকে সেহেতু আমাদেরকে ড্র করার সময় আমাদেরকে অবশ্যই এসি রেখাটাও করে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এমআর রেখা, এমআর চেয়ে এসি বেশি, এমআর চেয়ে, বা এআর রেখা, এই দেখো এআর রেখা, এআর চেয়ে এসিটা বেশি। আমরা জানি যে এসি রেখার শেষ বিন্দুকে কেটে এমসি রেখা উপরে উঠে, এই যে উঠে গেছে, এইটাকে কিন্তু কখনো তোমরা তোমাদের ভারসাম্য বিন্দু বলবে না, বিকজ ভারসাম্য বিন্দু হচ্ছে সেই জায়গাটা। ভারসাম্য বিন্দু কখন হয়, যেখানে এমসি এবং এমআর একত্রিত হয়, যেখানে এমসি সমান এমআর একত্রিত হয় সেখানে আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যটা হয়ে থাকে, ঠিক আছে। এখন এখানে এমসি সমান এমআর কোথায় হয়েছে, এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ, ঠিক আছে। এখন এটাকে তোমরা উপরে টেনে নিয়ে যাও, যেখানে এসি রেখার সাথে একত্রিত, ঠিক অস্বাভাবিক মুনাফার বিপরীতটা একত্রিত হয়, সেখানে আমরা কি করলাম, আমাদের এই টি ধরলাম, ঠিক আছে। এখন দেখো ভারসাম্য বিন্দুটা আমরা দেখলাম, ভারসাম্য বিন্দুতে আমাদের প্রয়োজনীয় শর্ত এমসি এবং এমআর রেখাটা একত্রিত হয়েছে। পর্যাপ্ত শর্তটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। সো আমাদের দুটো শর্তে পালন হচ্ছে। এখন লসটা কিভাবে হইলো, লসটা হইলো আমরা এখানে যদি আবারও আমরা এসিটা দেখি, আমাদের এসি কত, এসি হয়েছে আমাদের এসি রেখার সাথে মিলিত হয়েছে কোথায়, এখানে এই বিন্দুতে, ঠিক আছে। এসি রেখার সাথে আমাদের এমসি এবং এমআর একত্রে মিলিত হয়েছে এখানে, এবং এসি রেখার সাথে এখানে। তাহলে এসি হচ্ছে আমাদের ওটি বা কিউ এফ। টিসিটা কি, টিসি হচ্ছে এসি ইন্টু কোয়ান্টিটি, অর্থাৎ ওটি বা কিউ এফ ইন্টু ও কিউ সমান কত আসে, ও কিউ এফ টি, ঠিক আছে। ও কিউ এফ টি হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন এ আর বা গড় আয় সমান আমাদের কত, আমাদের তো গড় আয়টা নির্ধারণ করে দেওয়াই আছে, ওপি অথবা কিউ ই। এখন আমাদের টি আর কি, ঠিক আছে, টি আরটা হচ্ছে মোট আয়, মোট আয় হচ্ছে আমাদের এ আর ইন্টু কোয়ান্টিটির পরিমাণ। তো সেখানে এ আর হচ্ছে আমাদের ওপি অথবা কিউ ই, এটার সাথে আমরা কোয়ান্টিটি ও কিউ পূরণ করলাম, আমাদের টোটাল আসে ও কিউ ই পি, ও কিউ ই পি। আমরা আমাদের প্রফিট বা আমরা যেটা এতক্ষণ জেনেছি যে লাভ বা প্রফিট কি, লাভ বা প্রফিট হচ্ছে টিআর মাইনাস টিসি, ঠিক আছে। এখন আমাদের টিআর হচ্ছে কত, ও কিউ ই পি মাইনাস ও টি এফ কিউ, ও টি এফ কিউ। দেখো এখানে একটা মাইনাস রেজাল্ট আসবে, পি টি এফ ই, এই অংশটা হচ্ছে আমাদের ক্ষতি। যেমন আমাদের আয়ের যে অংশ, আয় হচ্ছে এটুকুন, মোট আয় হচ্ছে এটুকুন, কিন্তু আমাদের মোট ব্যয় হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে আমি মোট ব্যয় থেকে মোট আয় বিয়োগ করলে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমার লসটা, ঠিক আছে। তাহলে আমার ক্ষতিটা হচ্ছে কি এই অংশ। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অলরেডি দেওয়া থাকে যে আমাদের দামটা নির্ধারণ করে দেওয়া থাকে, সেই দামটাই হচ্ছে আমাদের গড় আয় এবং প্রান্তিক আয়। তো গড় আয় এবং প্রান্তিক আয় থাকবে, এসি রেখাটা যখনই স্বাভাবিক হবে তখন সে এই রেখাটার সাথে সবগুলো বিন্দু একত্র হবে।
যখনই অস্বাভাবিক মুনাফা হবে তখন এসি রেখাটা এই রেখাটার নিচে অবস্থান করবে, আর যখনই ক্ষতি হবে তখন এই রেখাটার উপরে অবস্থান করবে। প্রথম শর্ত হচ্ছে এমসি যখন এমআর এর সাথে মিলিত হয়, এমআর রেখা এটা, এমসি রেখা এইটা, এই দুটো যেখানে মিলিত হবে সেটা হবে ভারসাম্য। অনেকেই ভুল করে এসি রেখার সাথে মিলিত হয়ে যে ইয়েটা হয় সেটাকেই ভারসাম্য বিন্দু বলে, সেটা ভারসাম্য বিন্দু না। তাহলে যেখানে এমসি এবং এমআর রেখা দিতে হচ্ছে সেই ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে, সেখানে এমসির ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে, এমসির পরিবর্তন হার এমআর এর পরিবর্তন হার বেশি হবে। ওইভাবে করে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটি অবস্থার সম্মুখীন হতে পারে। সেটা স্বাভাবিক মুনাফা হতে পারে, অস্বাভাবিক মুনাফা হতে পারে, লস হতে পারে। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমাদের পি ইজ গ্রেটার দেন গড় ব্যয়, অস্বাভাবিকের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে আমাদের হচ্ছে পি ইকুয়াল টু গড় ব্যয়, এবং অস্বাভাবিকের ক্ষেত্রে পি ইজ গ্রেটার দেন গড় ব্যয়, লসের ক্ষেত্রে পি ইজ লেস দেন গড় ব্যয় হবে। তো একটা ক্লাস আসলে এতক্ষণ ধরে করলে অনেক সময় বোঝা যায় না। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে ইনবক্স করতে, কমেন্টে জানাতে পারো, এবং কমেন্টে জানালে আমি খুশি হব। আর এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় এখানে দাম দিয়ে দিবে যে গড় আয় সমান এত, আসলে প্রশ্ন আকার নিতে পারলে অনেক ভালো হতো। গড় আয় সমান এত, দ্রব্যের দামটা এরকম নির্ধারণ করে দেওয়া আছে। তারপরে আসতে পারে যে দ্রব্যের দামটা যদি 10 টাকা হয়, কোয়ান্টিটি যদি 100 হয়, কমে গেলে কী হবে বা বেড়ে গেলে এরকমও আসতে পারে। যদি তোমরা এই জিনিসটা জানো তখন ওটা বের করাটা অনেক সহজ। আশা করি তোমরা বুঝছো। আর ভিডিওটা একটু ভালো করে বইয়ের সাথে মিলিয়ে দেখবা যে অনেক সহজ হয়ে যাচ্ছে। তোমাদের প্রতি অনেক শুভকামনা থাকলো। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।